নমস্কার। আচ্ছা, আপনারা জানেন কি যে এই যে আমরা যেটা বলি না, ডাক ব্যবস্থা, ডাকা বুকো বা ডাক বাংলো, এই ডাক ব্যাপারটা কোথা থেকে এসছে, এর ইতিহাসটা কি? বাংলার সঙ্গে তো এটা খুব ওতপ্রোতভাবে জড়িত ছিল একটা সময়, তো এটার একটা ডেফিনেটলি ইতিহাস আছে। চলুন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমরা এরই একটা অসাধারণ ইতিহাস যেটা আছে এটার পেছনে, সেটাকে জেনে আসি। এক টুকরো বাংলার বাঙালির আরেক টুকরো খোঁজ করে আসি। আমি কৌশিক, সাথে কৌশিক। ডাক বলতে যেটাকে বোঝায় সেটা কিন্তু ডিউসি কে ডাক নয়, মানে যেটাকে বলে না ওই ডাক মানে পাতিহাঁস, পাতিহাঁসের সঙ্গে এটার কিন্তু কোনো রকমেরই যোগাযোগ নেই, ঠিক আছে? ডাক মানে সংস্কৃতে যেটাকে বলা হয় ডাহুক পাখি, সেটা হতে পারে, যদি এটা কোনো ডেফিনেট পাওয়া যাচ্ছে না, কিন্তু ডাহুক পাখি যেটা যেটা বাংলাতে সংস্কৃত শব্দ ডাহুক থেকে এসছে, ডাহুক পাখি বা ডাক পাখি আমরা বলি, তো সেটা আমাদের বাংলায় একটা প্রচলিত, এবং তার ডাক থেকেই এই ডাক এসছে কিনা সেটা সঠিকভাবে বাংলায় এখনো জানা যায়নি। কিন্তু বাংলায় ডাক মানে হচ্ছে ডাক মানে আমরা যে কথা বলছি, যে ডাকছি, লোককে ডাকছি। এখন আমরা জানি যে বাংলায় মানে আমাদের ভারতবর্ষের একটা বিশাল বড় ব্যবস্থার, মানে আমাদের ভারতবর্ষের নবাবী আমল যখন চলছে এবং যখন মুঘলদের সময় যখন চলছে, সেই সময় দাঁড়িয়ে বাংলায় 5 বছর রাজত্ব করে গেছিলেন একজন অন্য সুলতান। তিনি হচ্ছেন গিয়ে শের শাহ সুরি, বা সকলে যাকে পরিচিত শের শাহ বলে। শের শাহ কেন আমরা তাও জানি, ছুরি মানে তলোয়ার দিয়ে বাঘ মেরেছিলেন বলে ওনাকে শেরশাহ বলা হয়। এটারও একটা ইতিহাস আছে, এটা নিয়ে আমি পরে বলবো। এখন শেরশাহ সুরি দেখিয়ে দিয়ে গেছিলেন যে 5 বছর কিন্তু খুব ভালো দেশ শাসন করা যায়, 5 বছরেও ভালো দেশ শাসন করা যায়। উনি করেছিলেন 5 বছর, কিন্তু অসাধারণ দেশ শাসন এই 5 বছর উনি দেখিয়েছিলেন। তো উনার সময় সব থেকে বড় যে পরিবর্তনটা উনি করেছিলেন সেটা হচ্ছে গিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, চিঠি আদান প্রদানের উন্নতি। এই যে বাংলার, শুধু বাংলা বলবো কেন, বাইরেরও, কিন্তু আমরা বাংলাকে নিয়ে আমি কথা বলছি মেনলি। তো বাংলার এই যে চিঠি আদান প্রদান, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, এই যে চিঠির এই যে আদান প্রদান, এইটা হতো মূলত যেটাকে বলা হচ্ছে কি ঘোড়ায় করে। এবং এই ঘোড়া একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, এই যে যারা চিঠি আদান প্রদান করছে তারা মানে রানার, আপনারা গান শুনেছেন যেটাকে রানার বলা হতো, যাই হোক। তো এই যে চিঠির আদান প্রদান হচ্ছে সেই সময়, তো এইটা ঘোড়ায় করে হতো মূলত। এবং এই ঘোড়া, তো একটা ঘোড়া তো এক জায়গা থেকে আরেক জায়গায় মানে দিনের পর দিন সারাক্ষণ প্রচুর দৌড়াতে পারা সম্ভব নয়। তো কিছু কিছু জায়গা ছিল যেখানে ঘোড়া পরিবর্তন হতো। এই ঘোড়া পরিবর্তন হতো মানে একটা জায়গায় ঘোড়া রেখে আর একটা জায়গায় ঘোড়া যাবে, এই ঘোড়ার ওই জায়গাটাতে পরিবর্তন হতো। এবং এই পরিবর্তন যেখানে ঘোড়ার হতো সেই জায়গায় আস্তে আস্তে একটা বাজার, একটা লোকালয় ওই অঞ্চলটাকে ঘিরে তৈরি হতে শুরু করলো। কারণ অনেকেই আসছে ঘোড়ায় করে, ওই জায়গায় আসছে, তারা থাকছে, তাদেরকে থাকতে হচ্ছে একটা না রাত্রির বা দিন বা সন্ধ্যেবেলা থেকে তারা থাকছে। তো সুতরাং ওই অঞ্চলটাকে ঘিরে একটা
ব্যবসা হতে শুরু করলো, একটা ব্যবসার জায়গা, একটা প্রশাসনিকের সঙ্গে সঙ্গে একটা ব্যবসার জায়গা হতে শুরু করলো। এবং তখন এদেরকে থাকার জন্য, মানে এই যারা ঘোড়া নিয়ে আসছে তাদের থাকার জন্য ওখানে সরাইখানাও খুলতে শুরু করলো, যে এরা এসে থাকবে। এবং ওই সরাইখানাকে কেন্দ্র করে আরো অনেক রকমের বাজার ফাজার হ্যান ত্যান একটা লোকালয় গড়ে উঠতে শুরু করলো। এখন ঘটনা হচ্ছে গিয়ে যে এইটাই আমি বলতে পারি যে এই যে সরাইখানা বা এই যে জায়গাটা, এটা না তখন ইজারা দেওয়া হতো। এই যে ইজারা দেওয়া হতো, তো এই ইজারা কিভাবে হতো নাকি এইটা মেনটেন করার জন্য, এই যে সরাইখানাগুলোকে মেনটেন করার জন্য এই যে ইজারা ব্যবস্থা শুরু হলো, এই ইজারা ব্যবস্থার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ছিল হচ্ছে গিয়ে এটাকে ইজারা যে দেওয়া হতো, এবং সেটা না মানে যেটাকে আজকালকার দিনে বলে অকশন, ওই অকশনের মাধ্যমে ইজারা দেওয়া হতে লাগলো। এবার অকশন করতে গেলে কি হয়, অকশন করতে গেলে করতে হয় ডাকাডাকি। তো যে কারণে যে সব থেকে বেশি বুলি লাগাতো সেই ইজারা পেত। তো এই যে নিলাম বা এই যে ইজারা একটা জায়গার আমি দিচ্ছি, তো এই ইজারাটা দেওয়া হতে শুরু করলো হচ্ছে নিলামের মাধ্যমে, মানে নিলাম বা যেটাকে বলা হয় অকশন, সেই অকশনের মাধ্যমে, নিলামের মাধ্যমে আমরা এই জায়গাগুলোকে বলা যায় লোকেরা এগুলো পেতে শুরু করলো, ইজারা পেতে শুরু করলো। এবং এই নিলামের জন্য কি করতে হয়, নিলামের জন্য করতে হয় ডাকাডাকি। যে বেশি ডাক দেবে সেই জায়গা পাবে, সেই ইজারা পাবে, সেই কারণে শুরু হলো ডাকাডাকি। আর এখান থেকেই এলো হচ্ছে গিয়ে এই শব্দটা, এই জায়গাগুলোকে, সেটা হচ্ছে গিয়ে ডাক ঘর। এখান থেকেই এলো শব্দটি ডাক ঘর। বেশ, তাহলে এবং পরবর্তীকালে এই ডাকঘর বাংলা, উড়িষ্যা, কিছুটা নেপাল, কিছুটা বিহার, এরকম জায়গাতে এই ডাকঘর শব্দটা প্রচলিত হলো। কিন্তু এখান থেকে মানে এই নিলাম থেকে এই জায়গাগুলোকে নেওয়া হতো, ডাকাডাকির মাধ্যমে এই জায়গাগুলো একটা লোক আরেকজন পেত, সেখান থেকে এইগুলোকে বলা হলো ডাকঘর। এবং হয়তো হয়তো সেই সময় ওখান থেকে এই চিঠি পত্রগুলো আদান প্রদান হতো, যেগুলো পরবর্তীকালে এখন যে ডাকঘর বলে, যেগুলোর জন্য গভর্নমেন্ট আলাদা করে ডাকঘর করে রেখেছে, কিন্তু ডাকঘর এই শব্দটার উৎপত্তি কিন্তু এখান থেকে, যে ডাকাডাকির মাধ্যমে এই ডাকঘর। এবারে আসি ব্রিটিশ আমল। মোগলরা চলে গেল, ব্রিটিশরা চলে এলো, এই চিঠির আদান প্রদানের অবস্থা একই রকম রয়ে গেল, সেই ঘোড়া নিয়ে আদান প্রদান হচ্ছে। কিন্তু এই যে ব্রিটিশরা যখন এই জায়গাগুলোতে, এবার তো ঘোড়া নিয়ে আদান প্রদান হচ্ছে এবং সেখানে যাচ্ছে কারা, ব্রিটিশরা যাচ্ছে, ইংরেজরা যাচ্ছে কাজ করছে। তো ওই ছোটখাটো জায়গা করলে তো হবে না, তখন আমাকে আরো বড় কিছু করতে হবে। আপনি দেখবেন যে ব্রিটিশদের যে বাংলো বা ব্রিটিশদের যে বাড়ি, সেই বাড়িগুলো ব্রিটিশরা যেহেতু ওখানে যেহেতু মানে ইংল্যান্ডে যেহেতু বরফ প্রচুর পড়ে, তো যার ফলে ওদের বাড়িগুলো অনেক উঁচু হয় এবং এরকম একটা স্ট্রাকচার থাকে ত্রিভুজের মতো, যে যাতে করে বরফ না জমে, বরফ যাতে ওপর থেকে পড়ে যায়। আবার বাংলার যে বাড়ি, তার একটা আলাদা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে ঝড় প্রধান বা ঝড় ঝঞ্ঝা প্রধান আমাদের বাংলা, তাই এখানকার বাড়িগুলোর মাথাটা হয় অনেকটা ধনুকের মতো এবং নিচু, যাতে করে ঝড়ে ভেঙে না যায় বা মাথা চাল উড়ে না যায়, এবং একটুখানি ধনুকের মতো। তো বাংলার এই বাড়ির স্টাইলটা তখনকার দিনের ইংরেজদের খুব ভালো লাগলো, এবং তারা এই স্টাইলটাকে বলতে শুরু করে হলো বাংলার বাড়ি। আর সেখান থেকেই অপভ্রংশ হয়ে হলো হচ্ছে বাংলো।
বাংলার বাড়ি থেকে এলো বাংলো, এবং ওই যে ডাকঘর, সেই ডাকঘরগুলো হতে শুরু করলো এই ব্রিটিশদের অতিথিশালা, এবং সেখান থেকে এলো শব্দটা ডাক বাংলো। মানে ওই ধনুকের মতো ঘর, এবং সেখানে গিয়ে ব্রিটিশরা থাকবে, এবং সেখানে গিয়ে যারা থাকবে সেই কারণেই হলো এই শব্দটা ডাক বাংলো, মানে ডাকঘর, তার সঙ্গে এলো হচ্ছে গিয়ে এই বাংলার বাড়ি থেকে এলো বাংলো, দুটো মিলে হলো ডাক বাংলো। আরেকটা শব্দ এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ব্রিটিশরা বা ইংরেজরা আমাদের বাংলার মতো এত ঝোল মশলাদার খাবার খেতে পারতো না। তাদের খাবারের স্টাইল ছিল একটু আলাদা, একটু মশলা কম হবে এই হবে, কিন্তু আমাদের এখানকার রাঁধুনিরা তো পারতো না সেই রান্না করতে, তারা তেল মশলা ঝাল দিয়েই রান্না করবে, এখনো সেই চলে আসছে। কিন্তু ব্রিটিশদের জন্য খাবার স্টাইল ছিল পুরোপুরি আলাদা, এবং সেই কারণে ব্রিটিশদের জন্য একটা আলাদা মাংস, সেটা মানে হয় ডিম, নয় মাংস, নয় মাটন, যাই হোক না কেন পাঠা, সেটার একটা আলাদা ঝোল, যেটা তেল মশলা কম এবং একটু অন্য রকম ভাবে তৈরি হতে পারে। সেইখান থেকে এলো হচ্ছে এই যে স্পেশাল কারি, যেটা বা রেসিপি, যেটা এই ব্রিটিশদের জন্য স্পেশালি তৈরি হলো, সেটাকে বলা হতে শুরু করলো ডাক বাংলো চিকেন, বা ডাক বাংলো এগ, বা ডাক বাংলো মাটন। তো এখান থেকে এলো এই শব্দটা ডাক বাংলো, মানে ওই বাংলোগুলোতে এরা ব্রিটিশরা যখন খেতে যেত, সেখানে এই স্পেশাল চিকেনটা ওদের জন্য তৈরি করা হতো এবং ওইখানেই পাওয়া যেত। সুতরাং এই চিকেনগুলো যেহেতু ওইখানেই তৈরি হতো, তাই না এর নাম এলো ডাক বাংলো কারি, বা ডাক বাংলো চিকেন, বা মাটন কারি। তাহলে এই হলো আমাদের ডাক বাংলোর ইতিহাস। আর একটা জিনিস ও আছে, সেটা হচ্ছে গিয়ে ধরুন আপনি জানেন যে এই যে শব্দটা ডাকাত, এটাও কিন্তু এখান থেকেই এসছে। আগেকার দিনে যারা ডাকাতি করতো, তারা দুটো জিনিস হলো, এক হচ্ছে তারা খুব চিৎকার করে আরে রে 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 করে চিৎকার করে ডাকাতি করতে আসতো, আর তারা চিঠি লিখে আসতো। তারা যে বাড়িতে ডাকাতি করবে সেই বাড়িতে চিঠি লিখে তারা ডাকাতি করতে আসতো। মানে যারা চিঠি লিখে ডাকাতি করতে আসতো এবং এই যে চিৎকার করে ডাক দিয়ে আসতো, সেখান থেকে শব্দটা হলো হচ্ছে গিয়ে ডাকাত। সুতরাং এই যে ডাকাবুকো শব্দটাও এখান থেকে উৎপত্তি, মানে যে ছেলের বুক ডাকাতের মতো, মানে যার যার হৃদয় ডাকাতের মতো, সে খুব শক্তিশালী এবং মানে ডাকাতের মতো বুক যার, তাকে বলা হতে শুরু করলো ডাকাবুকো। তাহলে ডাক নিয়ে অনেক রকমের কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং আশা করি আপনাদের এটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এটাকে ছড়িয়ে দিন, বিভিন্ন লোকের মধ্যে ছড়িয়ে দিন, সকলের মধ্যে। ফলো করুন আমার এই সাথে কৌশিক পেজটিকে এবং সাথে থাকুন, তাতে করে আমি এরকম বাংলা, বাঙালি এবং কলকাতার আরো ইতিহাস আপনাদের কাছে নিয়ে আসবো। আজকের মতো এখানেই। লিখতে ভুলবেন না যে কি চাইছেন আপনারা শুনতে, তাহলে সেরকম জিনিস আমি আপনাদের কাছে শোনাবো। আজকের মতো নিচ্ছি বিদায়, আবার দেখা হবে আপনাদের সঙ্গে, ততক্ষণের জন্য ধন্যবাদ।